তো আমরা 11.2 শুরু করার আগে কিছু জিওমেট্রিক্যাল কিছু কথাবার্তা হচ্ছে শিখে নেব। সেটা হচ্ছে চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ কাকে বলে বলো? চতুর্ভুজ ক্ষেত্র হচ্ছে চতুর্ভুজ হচ্ছে যে কোনো চারটি বিন্দুর সংযোজক রেখাকে সংযোজক রেখাকে কি বলা হবে? চতুর্ভুজ বলা হবে। আর চতুর্ভুজ ক্ষেত্র হচ্ছে যে কোনো চারটি যে কোনো চারটি বিন্দু সংযোগ, ঠিক আছে, যে কোনো চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে হচ্ছে চতুর্ভুজ ক্ষেত্র বলা হবে। চারটি বিন্দুর সংযোগকে কি বলা হবে? চতুর্ভুজ। আর চারটি বাহু দ্বারা যে আবদ্ধ ক্ষেত্র সেটাকে বলা হবে চতুর্ভুজ ক্ষেত্র। তো চতুর্ভুজ আর চতুর্ভুজ ক্ষেত্রের মধ্যে একটু পার্থক্য আছে। এই জিওমেট্রিক্যাল ফিগারটাকে বলা হবে চতুর্ভুজ, আর এটা দ্বারা আবদ্ধ জায়গাটাকে বলা হবে চতুর্ভুজ ক্ষেত্র। তো এই যে আমরা চতুর্ভুজ শিখলাম, কিছু স্পেশাল চতুর্ভুজ আমাদেরকে জেনে নিতে হবে। কি কি স্পেশাল চতুর্ভুজ আমাদের জানা আছে? চতুর্ভুজ প্রথমেই হচ্ছে আয়তক্ষেত্র, তারপর হচ্ছে বর্গক্ষেত্র, তারপর হচ্ছে সামান্তরিক ক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম আছে এখানে, ট্রাপিজিয়াম, আচ্ছা। তারপরে এটা হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত। এরপরে আরো কিছু আছে ত্রিভুজ সংক্রান্ত। তিনটি বাহু বা ভুজ দ্বারা আবদ্ধ জ্যামিতিক চিত্রকে ত্রিভুজ বলা হয়, আর আবদ্ধ ক্ষেত্রটাকে বলা হবে ত্রিভুজ ক্ষেত্র। ত্রিভুজ ক্ষেত্র কি কি স্পেশাল ত্রিভুজ ক্ষেত্র তুমি জানো? বিষমবাহু ত্রিভুজ, তারপর হচ্ছে সমবাহু ত্রিভুজ, তারপরে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তারপর হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এই হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত কয়েকটি স্পেশাল ত্রিভুজ। এটা আরো অনেক ত্রিভুজ আছে, আরো অনেক চতুর্ভুজ আছে, বাট এইগুলা হচ্ছে তোমার এইখানে এই চ্যাপ্টারের সাথে কিছুটা রিলেটেড। মানে ধরো এইখানে যদি চারটি বিন্দু দেয়া থাকে এরকম Px1 y1, Qx2 y2, Rx3 y3, তারপর হচ্ছে PQRS, S হচ্ছে x4 y4। তো এখানে যদি চারটি বিন্দু দেয়া থাকে, সেই চারটি বিন্দুর স্থানাঙ্ক থেকে আমরা হচ্ছে চারটি বাহু বের করতে পারবো। চারটি বিন্দুর স্থানাঙ্ক থেকে চারটি বাহু বের করতে পারবো, অর্থাৎ যে চারটি বাহু দিয়ে হচ্ছে ওই নির্ধারিত চতুর্ভুজ ক্ষেত্রটি গঠিত হবে। তাইলে এখানে PQRS, তাহলে এটাকে ধরো P এখানে, এটা Q, এটা R, এটা হচ্ছে S। আমি হচ্ছে কোনো ম্যাথ করিয়ে দিতে চাচ্ছি না, আমি যে এখানে ক্লাসটা দিতে চাচ্ছি সেই ক্লাসের মাধ্যমে হচ্ছে তুমি সবকিছু বুঝে যাবা। ধরো এরকম একটা কোয়েশ্চেন থাকলো যে PQRS এই চারটি বিন্দু দেয়া আছে, প্রদত্ত বিন্দু চারটি দিয়ে কোন ধরনের চতুর্ভুজ গঠিত হবে। তো এখানে তুমি প্রথমেই হচ্ছে কি করবা? তুমি হচ্ছে প্রথমেই চারটি বাহু নির্ধারণ করে ফেলবা। এটা এইভাবে না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে চিন্তা করবা, PQRS এরকম। তাহলে PRQ বিন্দু থেকে PQ বিন্দু বাহু বের করতে পারবা, QR বাহু বের করতে পারবা, RS বের করতে পারবা এই দুই বিন্দু থেকে। এটা হচ্ছে SP বা PS বিন্দু বের করতে পারবা, ঠিক আছে? এখন এই চারটি বিন্দু থেকে তুমি যদি সিরিয়ালি PQ, PR, PS, এটা লাগবে না, PQ, QR, RS,
এসপি। এই হচ্ছে চারটি বাহু, পিকিউ, কিউআর, আরএস আর হচ্ছে এসপি। এই চারটি বাহু অর্থাৎ এই সিরিয়ালে থাকলে তুমি হচ্ছে এভাবে, অর্থাৎ যদি এ বি সি থাকে, এ বি সি ডি যদি থাকে, তুমি চারটি বাহু কিভাবে হিসাব করবে? এই বিন্দু থেকে এ বি বাহু, এই বিন্দু থেকে বিসি বাহু, এই বিন্দু থেকে হচ্ছে সিডি বাহু, আর এই দুই বিন্দু থেকে হচ্ছে এডি বা ডিএ বাহু। এই হচ্ছে একটা চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র, অর্থাৎ চারটি বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। তো এখন কথা হচ্ছে চারটি বাহু যদি তোমার, আমি এখানে স্থানাঙ্কটা করে নিচ্ছি, তারপর একটু ক্লিয়ার বোঝাই দিব ইনশাল্লাহ। x3 y3, এটা হচ্ছে x4, এটা হচ্ছে y4। তো এখানে এই যে পি কিউ আর এস, সেখান থেকে যে পি কিউ, পি আর, কিউ আর, আর এস, এস পি, এই চারটি বাহু পাবা। সেই চারটি বাহুর মধ্যে যদি কি হয়, পি কিউ মানে এই দুই বাহু আর এই দুই বাহু কি হয়, এ বি আর সিডি, মানে ঠিক এক স্টেপ পরের দুইটা বাহু যেটা পি কিউ এস আর, তাইলে হবে এখানে হবে পি কিউ ইকুয়াল টু এস আর, এবং এই বিসি ইকুয়াল টু এডি, বা এখানে হচ্ছে এসপি ইকুয়াল টু কিউ আর। এই দুইটা যদি সমান হয় তাহলে কি হতে পারে? তো 11.2 চ্যাপ্টারটা নিয়ে কথা বলতেছিলাম, কারেন্ট চলে গেছিল, তো আবার শুরু করতেছে। তো 11.2 তে হচ্ছে নরমালি চারটা বিন্দু দেয়া থাকবে অথবা তিনটা বিন্দু দেয়া থাকবে। সেই বিন্দুগুলো পরস্পর, সেই বিন্দুগুলো থেকে তিনজনের রেসপেক্টিভ হচ্ছে দূরত্ব বের করে দেখাইতে হবে যে ওইটা কি ধরনের চতুর্ভুজ গঠন করে অথবা কি ধরনের ত্রিভুজ গঠন করে, সেটা তোমাকে দেখাইতে হবে। সেজন্য চতুর্ভুজের যে কিছু স্পেশাল চতুর্ভুজ, সেই স্পেশাল চতুর্ভুজের প্রপার্টিসগুলো তোমার জেনে নিতে হবে, এবং কিছু স্পেশাল ত্রিভুজের প্রপার্টিসগুলো তোমাকে জেনে নিতে হবে। তো এই চতুর্ভুজগুলোর প্রপার্টিসগুলোর মধ্যে আমরা দেখি যে আয়তক্ষেত্রের যে কোনো পরস্পর বিপরীত দুই বাহু সমান এবং সমান্তরাল, সামান্তরিক ক্ষেত্রেরও পরস্পর দুই বাহু সমান এবং সমান্তরাল। তো এই বিষয়টা আমরা একটু আলাদাভাবে এখানে জেনে নিতে চাচ্ছি। তো এই হচ্ছে তোমার আয়তক্ষেত্র, এই হচ্ছে তোমার সামান্তরিক ক্ষেত্র। তাহলে সামান্তরিক ক্ষেত্র এবং আয়তক্ষেত্রের মধ্যে সিমিলারিটিটা হচ্ছে বিপরীত দুই বাহু সমান এবং সমান্তরাল, বিপরীত দুই বাহু সমান এবং সমান্তরাল। আর পার্থক্যটা হচ্ছে কর্ণদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এখানে সমান, এখানে কর্ণদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অসমান। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে যদি চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রে, মানে চারটি বাহু বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজ ক্ষেত্রটি কি ধরনের চতুর্ভুজ গঠন করে সেটা যদি তোমার আসে, তুমি প্রথমেই চারটি বাহু বের করবা। চারটি বাহু বের করার পরে দেখবা বিপরীত বাহু সমান হয় কিনা। তাহলে বিপরীত বাহু সমান হলে তুমি কমেন্টস করে দিবা যে এই চারটি বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজটি আয়তক্ষেত্র অথবা সামান্তরিক ক্ষেত্র হতে পারে। যদি আয়তক্ষেত্র এবং সামান্তরিক ক্ষেত্র গঠিত হয়, এখন আয়তক্ষেত্র এবং সামান্তরিক ক্ষেত্র কমেন্টস করার পরে তোমার এখন উদ্দেশ্য হচ্ছে স্পেসিফিক্যালি কোনটা মানে গঠন করে সেটা বের করা। স্পেসিফিক্যালি গঠন বের করার ক্ষেত্রে তোমাকে কর্ণদ্বয় বের করতে হবে। কর্ণদ্বয় হচ্ছে এখন এ বি সি ডি, এই সিকোয়েন্সে যদি চারটি বিন্দু থাকে তাহলে একটা কর্ণ হবে এসি আর একটা কর্ণ হবে বিডি, এটা হচ্ছে কর্ণ, ঠিক আছে। তখন হচ্ছে কর্ণ কমেন্টস করার পরে যে উক্ত বিন্দু চারটি একটি সামান্তরিক ক্ষেত্র অথবা আয়তক্ষেত্র গঠন করতে পারে। সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি কি করে ফেলবা, কর্ণ বের করে ফেলবা। কর্ণ যদি সমান হয় তাহলে স্পেসিফিক্যালি তোমার বলা হয়ে গেল যে বিন্দু চারটি আয়তক্ষেত্র গঠন করবে। আর যদি এই কর্ণদ্বয় যদি অসমান হয় তাহলে এখানেও সুনির্দিষ্টভাবে তুমি বলতে পারো যে এখানে বিন্দু চারটি হচ্ছে সামান্তরিক ক্ষেত্র গঠন করে। যেহেতু সামান্তরিকের চারটি বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল মানে সমান, কিন্তু কর্ণদ্বয় অসমান, তাহলে এটা সুনির্দিষ্টভাবেই বলা যায় যে গঠিত চতুর্ভুজটি একটি সামান্তরিক ক্ষেত্র। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো, যদি এখানে চারটি বাহু যদি কি হয়, সমান হয়, চারটি বাহু যদি সমান হয়
তাহলে এটা একটা বর্গক্ষেত্র। এখানে 4টি বাহু যদি সমান হয় তাহলে এটা একটা রম্বস ক্ষেত্র। রম্বসেরও 4টি বাহু পরস্পর সমান, বর্গক্ষেত্রেরও 4টি বাহু পরস্পর সমান। এখন এই এ বি সি ডি 4টি বিন্দু যদি দেয়া থাকে এবং 4টি বিন্দু থেকে তুমি 4টি যে বাহু বের করবা, সেই 4টি বাহু যদি সেম আসে ভ্যালু, তাহলে তুমি কমেন্টস করে দিবা যে গঠিত চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র অথবা একটি রম্বস ক্ষেত্র হতে পারে। তো এখন রম্বস এবং বর্গক্ষেত্রের মধ্যে তখন ডিফারেন্সটা কিভাবে তৈরি করবা? এইখানেও কর্ণ বের করবা। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পরস্পর সমান, মানে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর সমান। এখানে রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পরস্পর সমান নয়। তো আশা করি বুঝতে পারছো। তো যদি চতুর্ভুজ দিয়ে আসে আমরা কিভাবে বের করব সেটা আমাদের এখন ক্লিয়ার। আমি হচ্ছে একটা ম্যাথ করাতে চাচ্ছি এখানে, ক্লিয়ার করে একটা করাতে চাচ্ছি একটা ম্যাথ তোমাদেরকে। সেটা হচ্ছে দেখো, চতুর্ভুজেরটা দেখাই। এই যে দেখাও যে স্যাম্পল কোয়েশ্চন হচ্ছে A11 B44 C48 and D15 বিন্দুগুলো কি ধরনের চতুর্ভুজ ক্ষেত্র গঠন করবে? এই ধরনের কোয়েশ্চেন যদি আসে তুমি কি করবে? প্রথমে 4টি বাহু কি কি আমি বলছিলাম, এ বি সি ডি। এই ধরনের 4টি বাহু যদি এক সিকোয়েন্সে থাকে তাহলে 4টি বাহু হচ্ছে, 4টি বিন্দু যদি সিকোয়েন্সে থাকে 4টি বাহু থেকে এ বি, বি সি, সি ডি আর হচ্ছে ডি এ। তাহলে এ বি বের করো। হ্যাঁ, প্রথমে তুমি সমাধান কি করবা? সমাধান হচ্ছে প্রদত্ত বিন্দু 4টি হলো, প্রদত্ত বিন্দু 4টি হলো এ বি সি ডি। সুতরাং তুমি কি করবা? এ বি সমান কত হবে? এ বি সমান হবে √4 - 1 হোল স্কয়ার, মানে হচ্ছে 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার মিন্স √18। বিসি সমান হচ্ছে √4 - 4 0 স্কয়ার প্লাস 4 স্কয়ার মিন্স √16 = 4। এখন কথা হচ্ছে এখানে √16 কে যদি তুমি প্লাস মাইনাস করো তো এখানে মাইনাস নেওয়া যাবে না। মাইনাস নেওয়া যাবে না কেন? এই বিসি দিয়ে তুমি কি প্রকাশ করতে চাচ্ছ? বিসি হচ্ছে লেন্থ অফ এ সাইড, একটা চতুর্ভুজ ক্ষেত্রের লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য। একটা চতুর্ভুজ ক্ষেত্রের দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না। তোমাকে যদি বলা হয় তোমার হাইট কত, তুমি বললাম -5 ফুট 3 ইঞ্চি। তো -5 ফুট 3 ইঞ্চি এটা কি বাস্তবিকভাবে তুমি কি রিয়েলিটির সাথে তুমি কল্পনা করতে পারো? তো কথা হচ্ছে এজন্যই কোনো কিছু লেন্থ কখনো নেগেটিভ হতে পারে না। সেজন্য বিসি যেহেতু একটা লেন্থ অফ এ সাইড অফ এ রেক্টেঙ্গেল, সেহেতু তুমি হচ্ছে বিসি কে কি করতে পারবা না, এখানে √16 দিয়ে প্লাস মাইনাস মানে মাইনাসটা নিতে পারবা না। আলটিমেটলি ম্যাথমেটিক্যাল সিম্পলিফিকেশনের ক্ষেত্রে আমাদের এখানে প্লাস মাইনাস আসে, অর্থাৎ +4 কেও হচ্ছে স্কয়ার করলে হচ্ছে 16 পাবো এবং -4 কেও স্কয়ার করলে 16 পাবো। কিন্তু এই ক্ষেত্রে তুমি হচ্ছে √16 এর জায়গায় +-4 নিতে পারবা না। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তো সিডি হচ্ছে 1 - 4 মিন্স 3 স্কয়ার প্লাস 5 - 8 মানে 3 স্কয়ার। তো এখানে হচ্ছে এটা হবে √18। তারপরে ডিএ বা এডি, ডিএ হচ্ছে 1 মিন্স 0 প্লাস হচ্ছে 5 - 1 4 স্কয়ার মিন্স হচ্ছে এখানেও √16 মিন্স হচ্ছে 4। ওকে, এখন এইখানে তুমি যে কমেন্টসটা করবা সেটা হচ্ছে, আচ্ছা নিচে কি দেখা যায়? নিচে দেখা যায় না? দেখা যাচ্ছে না নিচে? এলএনই লাস্ট। ওকে, তো এখন এই যে তোমার কি হলো, এখানে তুমি কমেন্টস করবা সেটা হচ্ছে, আমি এটা মুছে দিচ্ছি। এই যে এখানে লিখবা যেহেতু, এখানে কমেন্টস করে দিবা কি যেহেতু। এখানে দেখো এবি বাহু আর সিডি বাহু পরস্পর সমান,
আর ডিএ বাহু আর বিসি বাহু পরস্পর সমান। তাইলে এখানে দুইটি বিপরীত বাহু পরস্পর সমান হয়েছে, তাহলে এই চতুর্ভুজ ক্ষেত্রটি কি হতে পারে? এই চতুর্ভুজ ক্ষেত্রটি কি হতে পারে? আয়তক্ষেত্র অথবা সামান্তরিক ক্ষেত্র। বর্গক্ষেত্র বলতাম কখন? যদি এই চারটি বাহু যদি সেম হতো, তখন আমরা কমেন্টস করতাম যে এই চারটি বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজ ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র অথবা রম্বস ক্ষেত্র হতে পারে। যেহেতু পরস্পর বিপরীত বাহুদ্বয় সমান হয়েছে, মানে দৈর্ঘ্য সমান, আর বিপরীত বাহুদ্বয়ের দৈর্ঘ্য কোন ধরনের চতুর্ভুজের ক্ষেত্রে সমান? আয়তক্ষেত্র আর সামান্তরিক। এজন্য এখানে আমরা লিখব যেহেতু এবি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু সিডি বাহু এবং বিসি বাহু ইকুয়ালস ডিএ বা এডি বাহু, সুতরাং উক্ত চতুর্ভুজটি সুতরাং প্রদত্ত বিন্দু চারটি দ্বারা গঠিত চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র বা সামান্তরিক ক্ষেত্র হতে পারে। এখন তোমাকে তো বলে নাই যে তুমি এই ধরনের একটা দুদুল্যমান স্থানে তুমি প্রশ্নটা শেষ, মানে সলিউশনটা শেষ করে দাও। তোমাকে একদম স্পেসিফিক্যালি বলতে হবে যে এটা কোন ধরনের চতুর্ভুজ, তোমাকে অর্থাৎ এই বিন্দুচারী কোন ধরনের চতুর্ভুজ হচ্ছে গঠন করে বিন্দুচারী, সেটা তোমাকে সুনির্দিষ্টভাবে বলতে হবে। তো এখন যেহেতু আমরা আয়তক্ষেত্র এবং সামান্তরিক ক্ষেত্র হতে পারে সেটা আমরা ধারণা দিয়ে দিলাম, এখন আয়তক্ষেত্র আর সামান্তরিক ক্ষেত্রকে পার্থক্য করার জন্য যে বিষয়টি নিয়ে আসবো সেটা হচ্ছে কর্ণদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করব। কর্ণদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে কর্ণ কি কি? এসি আর বিডি কর্ণ। সুতরাং এখানে আমরা কি দেব? এসি সমান কি? এসি সমান হচ্ছে এসি সমান কি হবে? এখন তো বিন্দু চার্টে তো ভুলেই গেলাম। আচ্ছা, ও হ্যাঁ, আমার কাছে তো আছে এখানে। তো বিন্দু চার্টে হচ্ছে এসি হচ্ছে 4 মাইনাস রুট 4 মাইনাস 1 মানে 3 স্কয়ার প্লাস হচ্ছে 8 মাইনাস 1 হোল স্কয়ার মিনস 7, তার মানে 9 প্লাস 49 ইকুয়ালস 58, রুট ওভার 58। তো বিডি সমানও হচ্ছে রুট হচ্ছে 1 মাইনাস 4 মানে 3 স্কয়ার প্লাস বিডি হচ্ছে 5 মাইনাস 4 মিনস এখানে হচ্ছে 5 মাইনাস 4 মিনস হচ্ছে 1 স্কয়ার, মিনস হচ্ছে এখানে রুট হচ্ছে 4 মানে 9 প্লাস 1 মিনস হচ্ছে রুট 10। তাহলে এখানে কি কমেন্টস করে দিব? আমরা একটু আগে কমেন্টস করছি যে প্রদত্ত বিন্দু চারটি হচ্ছে একটি আয়তক্ষেত্র বা একটি সামান্তরিক ক্ষেত্র গঠন করতে পারে, আর এখানে আমরা দেখলাম কর্ণদ্বয় সমান নয়। তাহলে এই যে আয়তক্ষেত্র আর সামান্তরিক ক্ষেত্রের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে কর্ণদ্বয় অসমান। এর ক্ষেত্রে কর্ণদ্বয়ের মধ্যে পার্থক্য আছে, এর ক্ষেত্রে কর্ণদ্বয় সমান আর এর ক্ষেত্রে কর্ণদ্বয় হচ্ছে অসমান। তো এখানে তুমি ব্যাখ্যা করে দিবা, সরি এখানে তুমি ফাইনাল কমেন্টসটা করে দিবা, সেটা হচ্ছে কি যে যেহেতু এই লাইনটা লিখবা এবি সমান সিডি, বিসি সমান ডিএ বা এডি, এবং এই কর্ণদ্বয় কি? অসমান, সুতরাং প্রদত্ত বিন্দু চারটি সামান্তরিক ক্ষেত্র গঠন করতে পারে। তো দ্যাটস ইট, আমাদের আনসার শেষ। তো এভাবে যদি চারটি সমান হতো, বাহু চারটি যদি সমান হতো, তাহলে তুমি কি উল্লেখ করে দিতে? তুমি উল্লেখ করে দিতে যে প্রদত্ত বিন্দু চারটি দ্বারা গঠিত চতুর্ভুজ ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র বা কি হতে পারে? রম্বস হতে পারে। তখন রম্বস এবং বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী বিষয়টা হচ্ছে তোমাকে কর্ণদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। যদি কর্ণদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হয়? ইকুয়াল হয়, তাহলে দ্যাট ইজ বর্গক্ষেত্র। আর যদি কর্ণদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি অসমান হয়, সেটা হচ্ছে রম্বস ক্ষেত্র হবে। আশা করি এইখান থেকে তুমি মিনিমাম নিজে থেকেই বানাইতে পারবা, 20 থেকে 25টি ম্যাথ বানাইতে পারবা। ওকে, এখান থেকে এখন এইখানে যে বিষয়টা হচ্ছে আসবে চারটি বিন্দু দিয়ে, এখানে আসতে পারে তিনটি বিন্দু দিয়ে। তিনটি বিন্দু দিবে পি কিউ আর।
বলবে যে পি কিউ আর এই বিন্দু তিনটি দিয়ে কি ধরনের চতুর্ভুজ গঠিত হবে, তুমি কি করো, শনাক্ত করো। তো তুমি কি করবা, পি কিউ, পি আর কিউ আর, এই তিনটি বাহু অর্থাৎ দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র দিয়ে যেভাবে বের করতে হয় এভাবে তুমি তিনটি বাহু হচ্ছে নির্ণয় করবা, তিনটি বিন্দু দিয়ে হচ্ছে তিনটি বাহু বের করবা। তিনটি বাহু যদি অসমান হয় তাহলে তুমি বলে দিবা যে প্রদত্ত বিন্দু তিনটি দিয়ে গঠিত ত্রিভুজটি একটি বিষমবাহু ত্রিভুজ। ওকে, আরেকটা কথা, যদি সমবাহু অর্থাৎ প্রত্যেকটা বাহু পি কিউ ইকুয়াল টু পি আর ইকুয়ালস টু কিউ আর যদি হয়, যদি তিনটি বাহুর লেন্থ যদি সেম হয়, তখন তুমি কমেন্টস করে দিবা কি যে প্রদত্ত বিন্দু তিনটি দিয়ে গঠিত ত্রিভুজটি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। আর যদি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু হচ্ছে এই তিনটি বাহুর মধ্যে এই দুইটি সমান থাকলো আর একটি অসমান থাকলো, সেই ক্ষেত্রে তুমি বলে দিবা যেহেতু এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের মধ্যে দুইটি বাহুর দৈর্ঘ্য সমান, তখন তুমি উল্লেখ করে দিবা কি যে প্রদত্ত বিন্দু তিনটি দিয়ে গঠিত ত্রিভুজটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওয়েট, এখন কথা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ কখন বলবো। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হচ্ছে এটা, দেখো জাস্ট আরেকটা জিনিস হচ্ছে এখানে তোমাকে এক্সটেন্ড করতে হবে, সেটা হচ্ছে ধরো এ বি সি, তাহলে তুমি প্রথমেই এ বি বের করবা, বি সি বের করবা, সি এ বা এস সি বের করবা। তো এখানে সমদ্বিবাহু হবে কখন, যদি এইটা অর্থাৎ যে কোনো দুইটা লেন্থ হচ্ছে যদি সমান হয় তখন তুমি উল্লেখ করে দিবা এটা সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করতে পারে। আর সমদ্বিবাহু সমকোণী কখন হবে, এই এবিসি ত্রিভুজের মধ্যে যে কোনো দুই বাহুর বর্গের যোগফল, যে কোনো, আমি আবারও বলতেছি, যে কোনো দুই বাহুর বর্গের যোগফল যদি তৃতীয় বাহুটির বর্গের সমান হয়, তখন বলতে পারবা তুমি যে এই প্রদত্ত বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। ওকে, এই হচ্ছে তোমার এখানে দ্বিতীয় চ্যাপ্টারে যেটা ছিল সেটা হচ্ছে, এখানে মূলত তোমাদের মাত্র দুইটি ম্যাথ আছে, চতুর্ভুজ শনাক্তের দুইটি ম্যাথ আছে, আর ত্রিভুজ শনাক্তের মনে হয় কোনো ম্যাথ নাই। তবু হচ্ছে আমি যেভাবে এখানে দেখাইছি, অর্থাৎ এই ধরনের কোনো ম্যাথ আসলে তোমরা অবশ্যই সলভ করতে পারবা। আর এগুলো আসবে সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলো 4 মার্কসের জন্য চলে আসে, খ বা ঘতে চলে আসে। তো নেক্সট চ্যাপ্টার, আচ্ছা এরপর আসি আমরা নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে এখানে আরেকটা বিষয় এখানে রয়ে গেছে, সেটা হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যা। ক্ষেত্রফল, ধরো a x1 y1 b x2 y2 c x3 y3 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফলটা কিভাবে আসছে সেটা তোমরা বই থেকে দেখে নিবা, আমি জাস্ট সূত্রটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে হাফ ইন্টু কি হবে, এই x1 y1টা এখানে গাউস যে একটা ফর্মুলেশন আছে, গাউস ফর্মুলাটা হচ্ছে এরকম x1 y1 x2 y2 x3 y3 তারপর হচ্ছে x1 y1। এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এখানে আরেকটা নিয়মে বের করা যায়, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট বা নির্ণায়কের মাধ্যমে। যেহেতু তোমরা নির্ণায়ক এখনো তোমরা নাম শুনো নাই বা পড়োই নাই, তো নির্ণায়ক দিয়ে হচ্ছে তোমরা বের করতে পারবে না, তোমরা হচ্ছে এই গাউসের যে শর্টকাট ফর্মুলা, সেই শর্টকাট ফর্মুলা দিয়ে হচ্ছে তোমরা বের করবা, এবং এটা তোমাদের বইয়েও এটা ব্যবহার করা হয়েছে। তো এখন প্রথম কথা হচ্ছে, যদি আমার এখানে তিনটি বিন্দুর পরিবর্তে যদি চারটি বিন্দু হয়, চারটি বিন্দু থাকে, আর আমরা জানি চারটি বিন্দুর মধ্যে কানেকশনের মাধ্যমে আমরা হচ্ছে একটা চতুর্ভুজ ক্ষেত্র গঠন করতে পারবো। তাহলে যদি চারটি বিন্দু দেওয়া থাকে, তাহলে চারটি বিন্দু সমন্বয়ে যেই আবদ্ধ চতুর্ভুজ ক্ষেত্র হবে, সেই চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু x1 y1 x2 y2 x3 y3 এবং x4 y4। ফাইনালি আবার এই লাইনটা রিপিট করবা, x1 y1। হ্যাঁ, এখন এইভাবে লেখার পরে, গাউস ফর্মুলেশন লেখার পরে
যে জিনিসটা লিখতে হবে সেটাই তো বলা হয় নাই, সেটা হচ্ছে এই দুইটা জিনিসের গুণফল। হাফ তো রাখবা এখানে, x1 y2 মাইনাসের হচ্ছে এই দুইটা গুণফল, মাইনাসের y1 x2 প্লাস x2 y3 x2 y3 মাইনাসের এই দুইটার গুণফল y2 x3 প্লাস এটার গুণফল বিয়োগ এটার গুণফল বিয়োগ এটার যোগ এটার গুণফল বিয়োগ এটার গুণফল। এভাবে হচ্ছে তুমি এই ক্যালকুলেশনটার মাধ্যমে হচ্ছে যে কোনো ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রফল তুমি গঠন করতে পারবা। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমি একটু এক্সটেন্ড করতে চাচ্ছি কথাগুলোকে। তো এখানে যদি তোমার ত্রিভুজ তিনটি বিন্দু যদি না দেয়া থাকে পি কিউ আর, অথবা চারটি বিন্দু না দিয়ে যদি থাকে তোমার 6টি বিন্দু দিয়ে গঠিত ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, 6টি বিন্দু দিয়ে গঠিত ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। যে ষড়ভুজ থাকবে সেই ষড়ভুজের ভার্টেক্স মানে শীর্ষবিন্দুগুলো দেয়া থাকে যদি, তখন আমরা এই সূত্রের মাধ্যমে হচ্ছে ক্ষেত্রফল বের করতে পারবো। খুবই ইন্টারেস্টিং বিষয়। তো তোমাদের বইয়ে শুধুমাত্র হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলই বের করা হয়েছে, তোমরা চাইলে এখানে যে কোনো অর্থাৎ n বাহু বিশিষ্ট যে কোনো ভুজের ক্ষেত্রফল হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে তুমি হচ্ছে বের করতে পারবা।